এখনো ক্যালিফোর্নিয়া যাচ্ছিস না কেন? রূপকথার পরীক্ষা 1 সপ্তাহ পর। তুই কালই চলে যা, আমি তোকে নিতে এসেছি। জামার কথা শুনে সারফরাজের মন ভার হলো। তবুও রূপকথার ভালো ভবিষ্যৎ চিন্তা করে বলল। পরশুর টিকিট কেটেছি, রাতের ফ্লাইটে চলে যাব। সারফরাজের যাবার কথা শুনে রূপকথার বুক ধক করে উঠল। সে সুফিয়ান চৌধুরীকে বলল। আমি আজ যাব না বাবা, তুমি চলে যাও, সারপ্রাইজ গেলে তারপরে যাব। রাতে সারফরাজের গলা জড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল রূপকথা। এই কয় মাসে সারফরাজ তার অভ্যাসে পরিণত হয়েছে। সারফরাজের বুকে না ঘুমালে তার ঘুম হয় না। সারফরাজ পাশে থাকলে নিজেকে নিরাপদ নির্ভয় মনে হয়। সারফরাজ তার শক্তি। সারফরাজ চলে গেলে রূপকথা তো শক্তিহীন হয়ে মুখ থুবড়ে পড়বে। সারফরাজ রূপকথার কপালে গভীর চুমু এঁকে বলল। ডোন্ট ক্রাই মাই সুইট ম্যাডনেস। আমি মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব, প্রমিস। আর তোমাকে ছাড়া থাকতে আমারও কষ্ট হবে। নিদারুণ যন্ত্রণা মিশ্রিত মুহূর্ত কাটবে প্রতিদিন। তোমাকে ছাড়া প্রতিটা নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয় আমার। সেখানে এতদিন থাকা ইম্পসিবল। আর তুমি তো জানো তোমার জন্য আমি কতটা ম্যাড। বলেই রূপকথাকে নিজের কোলে বসিয়ে শক্ত করে চেপে ধরে পিঠে মুখ গুজল। রূপকথা ঠোঁট উল্টে কাঁদো কাঁদো স্বরে বলল। আমার প্রতিদিন তোমাকে চাই। এসব হঠাৎ হঠাৎ আসা যাওয়ার পোষাবে না। এখন তুমি কি করবে তুমিই জানো। সারফরাজ ঘোর লাগানো গলায় বলল। এত প্রশ্রয় দিও না ওয়াইল্ড ক্যাট, একদম মেরে ফেলবো তাহলে। জানো তো তোমাকে অসহায়ভাবে খুন করতে আমি কতটা পছন্দ করি। রূপকথা ফিসফিস করে বলল। আমি তোমার হাতে প্রতিনিয়ত খুন হতে চাই। ঠিক আছে, ওখানে বিজনেস ক্লোজ করে চলে আসবো খুব শীঘ্রই। সত্যি? সারফরাজ রূপকথার কানে ফিসফিস করে বলে উঠল। সত্যি। এরপর হাতের অবাধ্য বিচরণে এলোমেলো করে তুলল রূপকথাকে। ভাসালো সুখের সাগরে। রুদ্র এসে দাঁড়ালো মায়াকুঞ্জের সামনে। এরপর দুরু দুরু বক্ষে বাড়ির ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে কাজ করছিলেন মায়া। মায়াকে দেখে লজ্জায় আড়ষ্ট হয়ে গলা খাকারি দিল রুদ্ররাজ। এরপর ডেকে উঠল। ফুপি। রৌদ্রের ডাক পেয়ে চমকে উঠলেন মায়া। এরপর রৌদ্রের কাছে দৌড়ে গিয়ে বুকে জড়িয়ে বলে উঠলেন। আমার আব্বা, এতদিন পর ফুপিকে মনে পড়লো। রুদ্র মায়াকে শক্ত করে চেপে ধরে নীরবে অশ্রু বিসর্জন দিল। এরপর ধরে আসা গলায় বলল। আমাকে তোমার নিজ হাতে বিয়ে দিবে ফুপি? তুমি ছাড়া তো আমার কেউ নেই। আমার মা হবে ফুপি। মায়া শব্দ করে কেঁদে মাথা ঝাঁকালেন। এরপর বলে উঠলেন। সারফরাজ, এর মতো করেই আনন্দ ধুমধামে বিয়ে হবে তোর। আমার বউ আমার বাড়িতে উঠবে। নিয়ে চল আমার মেয়ের বাড়িতে। 1 বছর পর ফিরল সারফরাজ। মুখোমুখি দাঁড়িয়ে আছে সারফরাজ আর সুফিয়ান চৌধুরী। সুফিয়ান চৌধুরীকে শক্ত করে বুকে জড়িয়ে সারফরাজ বলে উঠল। শুদ্ধ পুরুষ হয়ে ফিরে এসেছি বাবা। আপনি আমাকে আর খারাপ মানুষ বলতে পারবেন না। সমস্ত পাপের কারবার ওখানেই দাফন করে এসেছি। সুফিয়ান চৌধুরী শক্ত করে সারফরাজকে জড়িয়ে ধরে কেঁদে বলে উঠলেন। আমি জানতাম তুই এভাবেই ফিরবি। তোর প্রতি আমার যে অগাধ বিশ্বাস রে বাবা। যা বাড়ি যা, আমি কিন্তু শীঘ্রই নানা হতে চাই। সারফরাজ উচ্ছ্বসিত চোখে মুখে ঠোঁটের কোণে হাসি রেখা টেনে বেরিয়ে গেল সুফিয়ান চৌধুরীর বাংলো থেকে। তাকে খুব দ্রুত বাড়ি ফিরতে হবে। ছোট বউটা যে অধীর হয়ে অপেক্ষার প্রহর গুনছে। তাকে বুকে জড়ালে তবেই নিভবে দীর্ঘদিন ধরে তাকে বুকে জড়ালে তবেই নিভবে দীর্ঘদিন ধরে জ্বলে থাকা হুতাশন। আই এম কামিং ডিয়ার রূপকথা, মাই সুইট ম্যাডনেস। ভীরু চোখে সারফরাজের পানে তাকিয়ে রয়েছে রূপকথা। মানুষটাকে কেমন নতুন নতুন ঠিকছে। অথচ মাস 2 আগেই চুপিসারে তার সাথে কেটেছে আনন্দ ঘন অন্তরঙ্গ মুহূর্ত। সেবারের কিছু শিহরণ জাগানো স্মৃতি মনে পড়তেই রূপকথা আর একটু লাজুক লতার ন্যায় ঢলে পড়ল। সারফরাজ ঠোঁটের কোণে বাঁকা হাসির প্রলেপ লাগিয়ে এক কদম এগুলো। প্রেমিক পুরুষের এহেন সাংঘাতিক পদচ্ছাপে কেঁপে উঠল রূপকথা। এরপর ধীর পায়ে 2 কদম পিছালো সে। সারফরাজ সম্মোহনী হাসল। কি ভয়ানক সে হাসি রেশ! মনে হচ্ছে এক্ষুনি রূপকথাকে দুমড়ে মুচড়ে ধূলিকণায় রূপান্তর করে হাওয়ায় উড়িয়ে দেবে। পরনের শাড়ির কুচি 2 হাতে আগলে ধরে ধীরে ধীরে পালানোর চেষ্টা করল রূপকথা। সারফরাজ পালাতে দিল, কারণ সে জানে আর কয়েক মুহূর্ত পর প্রেয়সী নিজেই এসে তার কারাগারে বন্দী হবে। তিত্তির করে রীতিমতো কাঁপছে রূপকথার উষ্ঠযুগল। সেই সাথে চোখের পাতা। ভারী নিঃশ্বাসে ওঠানামা করছে বুক। হাত পা বরফ সম হিম।
পিছাতে পিছাতে কর্নার টেবিলের সাথে আটকে গেল রূপকথা। সারফরাজ তেড়ে গিয়ে রূপকথার শাড়ির আঁচল গলিয়ে মেয়েধীন কটিদেশ চেপে ধরে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, পালানোর সকল পথ বন্ধ, রানী সাহেবা। উপর মহল থেকে হুকুম এসেছে, তারা নাতি নাতনির মুখ দেখতে চায়। সারফরাজের এহেন কথায় লজ্জায় মরণ হলো রূপকথার। তার সফেদ গাল জোড়া রক্তিম গোলাপি হলো, সেই সাথে ধরাস ধরাস করে বুকে দামামা বাজল। সারফরাজের দুই বাহু শক্ত করে খামছে মাথা নত করে রূপকথা কম্পিত গলায় বলে উঠল। আমার দেখে ভয় করছে না? সারফরাজ অল্প ঠোঁট এলিয়ে হাসল, বড্ড মোহনীয় সে হাসি। সে রূপকথার ঠোঁটের দিকে ঝুঁকে বলে উঠল, গতবার কোথায় ছিল এই ভয়? জঙ্গলি বিড়ালের মতো কামড়েছিল আমার সারা শরীরে, আর আজ? রূপকথা সারফরাজের মুখ চেপে ধরল নিজের তুলতুলে কোমল হাতের পিস্টনে। এরপর সারফরাজের বুকে মুখ লুকিয়ে বলে উঠল। বেশরম। এই শব্দে সারফরাজ এলোমেলো হলো। গায়ের শার্টের বাটন খুলতে খুলতে রূপকথাকে নিজের একদম কাছে এনে ঘোর লাগা গলায় বলল, যতটুকু নিজেকে সামলে রেখেছিলাম, এই একটা শব্দই তার আগল ভাঙলে তুমি। এবার আমাকে রক্ষার শক্তি কই, বিবি জান? সারফরাজের গলার চেপে রূপকথা চোখে চোখ রাখল। এরপর গলা টিপে ধরে বলে উঠল। দেখি কেমন হিম্মত। চোখ বুজে প্রশস্ত হাসল সারফরাজ। এরপর এক ঝটকায় রূপকথাকে কোলে তুলে বিছানায় ফেলে লাইট নিভিয়ে ফিসফিস করে শোধালো। আই থিঙ্ক লাইট অন করেই আবার হিম্মত দেখানো উচিত, মিসেস সারফরাজ। অ্যাম আই রাইট? ছোট বিড়ালের ন্যায় সারফরাজের গালে নাক ঘষে রূপকথা মিয়ে আসা গলায় বলল, বেহায়া পুরুষ, মুখে একরত্তি লাগাম নেই। লাগাম ধরার জন্য তুমি আছো না? বলে উন্মাদ হলো সারফরাজ। শিহরণে কুকড়ে সারফরাজের চুল খামচে ধরে রূপকথা বলে উঠল, তাড়াতাড়ি করে কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? আর দেরি করলে বাচ্চার মুখে বাপ ডাক শোনার আগেই ওপারের টিকিট কাটতে হবে। বেবি সুইং বেডে মৃদু আর্তনাদে কাঁদছে অভিরূপের 4 মাস বয়সী ছেলে নিনাদ। ছেলের কান্না কর্ণকুহরে পৌঁছাতেই ধরফর করে ঘুম থেকে লাফিয়ে উঠল অভিরূপ। ন্যালি গভীর ঘুমে আচ্ছন্ন, সারা রাত ঘুমোতে পারিনি। ন্যালির ঘুম যাতে না ভেঙে যায় সেই ভয়ে ছেলেকে ঝটপট কোলে তুলে বাইরে বেরিয়ে গেল অভিরূপ। এরপর ডায়পার চেক করে কান্নার হেতু উদ্ঘাটন করলো। ছেলে পটি করেছে। কারো সাহায্য ছাড়াই ডায়পার চেঞ্জ করে উষ্ণ জলে নিনাদের শরীর মুছিয়ে বোন অন্তুর কাছে নিনাদকে রেখে গেল ফর্মুলা বানাতে। ফিরল মিনিট 5 পর। এরপর ছেলেকে পরম যত্নে ফিডার খাইয়ে ঢেকুর তুলল। অভিরূপের মা দূর থেকে এই দৃশ্য দেখে মুচকি হাসলেন। ছেলেটা ছোট থেকেই গোছালো পরিপাটি, কি সুন্দর বউয়ের কাজে সাহায্য করে, সে সাথে কাজের ফাঁকে ফাঁকে বাচ্চার যত্ন নেয়। অভি, ন্যালি, অন্তু নিনাদ যেন ভালো থাকে, সুখে থাকে সেই দোয়া করে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে হাত উঠালেন ভদ্র মহিলা। এরপর রান্নার কাজে মন দিলেন। ন্যালির ঘুম ভাঙল সকাল 10টার আরও পরে। বিছানায় অভি, নিনাদ কেউ নেই। ঘড়িতে সময় বুলিয়ে দৌড়ে বাইরে এলো ন্যালি। ড্রয়িং রুমে ছেলেকে নিয়ে গান গাইছে আর আবল তাবল বকবক করছে অভিরূপ। মানুষটার মায়াবী চেহারার পানে তাকিয়ে স্বস্তিতে চোখ বুঝল ন্যালি। তাদের বিবাহিত জীবনে বড্ড আনন্দে যাচ্ছে। এই 1 বছরে বোরিং কি জিনিস ন্যালি কখনো উপলব্ধি করতে পারেনি। ন্যালি ভাবে সঠিক জীবন সঙ্গী ছাড়া মানুষ কখনোই সুখী হতে পারে না। জীবনে সুখী হতে দরকার একটা পারফেক্ট মানুষ, একটা ভরসাযোগ্য হাত, নিরাপদ বুক আর দিন শেষে ক্লান্তিতে মাথা হেলানোর মতো একটা কাঁধ। ন্যালিকে দেখতে পেয়েই অভি বলে উঠল। আজ তোমার ক্লাস আছে না? ন্যালি মাথা ঝাঁকালো। অভির মা প্লেটে খাবার সাজিয়ে টেবিলে দিয়ে বলে উঠল। তাড়াতাড়ি খাবারটা শেষ করে ক্লাসে যাও মা। দাদা ভাইকে আমি অন্তত দেখে রাখবো। অভি তোমায় পৌঁছে দিবে। মন দিয়ে ক্লাস করবে। তোমার চিকিৎসা পেয়ে যেন মরতে পারি, এই দোয়া করি উপরওয়ালার কাছে। নিনাদকে কোলে নিয়ে একটু আদর করে নেলি বলে উঠল। বাবা একবার যেতে বলেছেন আমাদের, আজ ক্লাস করে এসেই যাব। সবাই রেডি থাকবে। আজকাল নিজের বিজনেস নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকছে সারফরাজ। নিজের কোম্পানি দাঁড় করাতে বেশ হিমশিম খেতে হচ্ছে তাকে। এদিকে রূপকথা নতুন জেদ শুরু করেছে। সে ক্যালিফোর্নিয়ার ফরেস্ট প্যালেসে গিয়ে থাকবে। ওই প্যালেস নাকি তাকে বড্ড আকৃষ্ট করে। এতেই ক্ষান্ত নয় মেয়েটি, করেছে সাংঘাতিক এক আবদার। সারফরাজ সাধু সামন্ত হলে সে সারফরাজকে পরিত্যাগ করবে, কারণ সে জেনে বুঝে এক ভয়ানক মানুষকে বিয়ে করেছিল। মানুষটার জেন্টেলম্যান রূপ তার মোটেও সহ্য হচ্ছে না।
গল্পের নায়কদের মতো খারাপ মানুষকে সারফরাজ পেটাবে, এটা রূপকথার কাছে উপভোগ্য। কোমরে পিস্তলহীন সারফরাজকে কেমন যেন লেডিস টাইপ লাগে তার কাছে। স্ত্রীর মনের এহেন লোমহর্ষক ভাবনায় সারফরাজ ভয়ে চমকে ওঠে। এই কেমন মেয়ে মানুষ সে ভেবে পায় না। বেচারা ক্যাপ্টেন বেঁচে থাকলে সারফরাজ নিশ্চিত তাকে জিজ্ঞেস করত। এমন ডেঞ্জারাস পেজ দুনিয়াতে আপলোড করলেন কি করে? সন্ধ্যার একটু আগে আগে সারফরাজ ফিরল বাড়িতে। ড্রয়িং রুমে আজ চঞ্চল মেয়েটাকে দেখা গেল না। মায়া চৌধুরীকে সারফরাজ ব্যস্ত ক্লান্ত গলায় শুধালো। আমার বউ কোথায়? মায়া বিকেলে নাস্তা বানাতে বানাতে উত্তর করলেন। দুপুরের পর থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছে। দুবার ডেকেছি, চোখ তুললেও দেখতে পাচ্ছে না। ভাবলাম জ্বর হলো কিনা, কিন্তু তাপমাত্রা স্বাভাবিক। বাকি কথা শুনল না সারফরাজ। দৌড়ে উপরে গিয়ে রূপকথার পাশে বসে মাথায় বিলি কেটে নরম গলায় ডাকলো। রূপ খারাপ লাগছে শোনা? সারফরাজের গলা পেয়ে অল্প চোখ খুলল রূপকথা। এরপর আবার ঘুমিয়ে গেল। সারফরাজ আর বিরক্ত করল না। নিজের পোশাক পাল্টে ফ্রেশ হয়ে ল্যাপটপ নিয়ে বসলো। ক্যালিফোর্নিয়ার ডায়মন্ড বিজনেসটা এখনো রানিং। ড্যাভিন আর ব্রাউনি সামলায় সেটা। মাঝে মধ্যে অভিরূপের ইচ্ছে ওখানেই সেটেল হওয়া। ন্যালের পড়াশোনা আর ছোট বাচ্চার জন্য সম্ভব হচ্ছে না, কিন্তু তার মা বোন ক্যালিফোর্নিয়াতেই থাকেন বেশিরভাগ। রূপকথা সন্ধ্যার আরো অনেক পরে উঠল। তার মাথাটা কেমন ঘুরছে আজ। রূপকথাকে উঠতে দেখেই বিছানায় রূপকথার পাশে বসে সারফরাজ মাথায় হাত বুলিয়ে শুধালো। কয়েকদিন ধরেই দেখছি এভাবে শুধু ঘুমাচ্ছ। কি হয়েছে তোমার? ডক্টরের কাছে যাবে? শরীর কি বেশি খারাপ করলো? রূপকথা দুই হাত মেলে সারফরাজকে জড়িয়ে ঠোঁট উল্টে চোখ বুজে রইল কিছুক্ষণ। এরপর বাচ্চাদের মতো করে বলল। এ মাসে আমার পিরিয়ড মিস হয়েছে, এরপর থেকে এমন লাগছে। কথাটা সারফরাজের মাথায় তাৎক্ষণিক ক্যাচ করলো। সে অবিশ্বাস্য চোখে রূপকথার পানে তাকিয়ে উচ্ছ্বসিত গলায় শুধালো। রিয়েলি? রূপকথা মাথা ঝাঁকালো। সারফরাজ রূপকথাকে কোলে তুলে বলে উঠল। এক্ষুনি হসপিটালে যাব, চলো। রূপকথা না যাবার জন্য কিছুক্ষণ আইঢাই করলো, কিন্তু বিশেষ ফল হলো না। এক প্রকার জোর করেই নিয়ে চলল হসপিটালে। সারফরাজদের বাড়িতে আজ চাঁদের হাট বসেছে। রূপকথা অন্তঃসত্ত্বা। কথাটা জানার পর সুফিয়ান চৌধুরী আর রেখা তাৎক্ষণিক চলে এসেছেন। মায়া চৌধুরীর আনন্দ যেন আর ধরছে না। নকশি কাঁথা কটা সেলাই করবেন তার হিসেব জুড়েছেন তিনি। এদিকে লজ্জায় লাল হয়ে ঘরে দুয়ার টেনেছে রূপকথা। সারফরাজ কেউ অ্যালাউ করছে না তার ঘরে। সুফিয়ান চৌধুরীর চোখে মুখে পূর্ণতার ছাপ। তিনি গোপনে সারফরাজকে বাইরে ডাকলেন। ডেকে দ্রুত পদে বাইরে বেরিয়ে গেলেন। পিছু পিছু সারফরাজ এলো। সারফরাজকে পেয়েই শক্ত করে বুকে জড়িয়ে হাউমাউ করে কাঁদলেন সুফিয়ান। সারফরাজ বিনা বাক্য ব্যয়ে সুফিয়ান চৌধুরীর পিঠে হাত বুলালো। নিজেকে দীর্ঘ সময় বাদে সামলে সুফিয়ান চৌধুরী টিস্যু দিয়ে নাক মুছে ভগ্ন কণ্ঠে বললেন। শুধু শুধু দিয়ে গেলি রে সারফরাজ, শুধু দিয়ে গেলি। এত ঋণ কি করে শোধ করব? জীবনে দ্বিতীয়বার আশা রাখিনি বাবা ডাক শুনবো। তুই সবটা উজাড় করে সেই কাঙ্ক্ষিত শব্দটা শোনালি। আজ নানা, আমার কেমন আনন্দ হচ্ছে তা তোকে বোঝানোর ভাষা নেই আমার। বুকটা ফেড়ে যদি হৃৎপিণ্ডের সমস্ত উচ্ছ্বাস তোকে দেখাতে পারতাম, তাহলে তুই বুঝতি আমার চেয়ে খুশি এই পৃথিবীতে আর কেউ নেই। ওই উপরওয়ালার কাছে আমি প্রাণ ভরে দোয়া করি দ্বিতীয় সারফরাজ আসুক তোর ঘরে। সেও তোর মতো উদার হোক আর অন্যায়কারীর জন্য জম হোক। নানা হবার আনন্দে তুই বুঝবি না, আসলে চাইতে সুদের পোড়ানি বেশি। আজ থেকে তোরা কেউ নস আমার। যে মেহমান হয়ে আসছে সেই আমার সব। সে আমার কলিজা, আমার হার্ট, কিডনি সব। জীবনের সব সুখ তুই আমাকে দিয়েছিস। তুই যে আমার বাপ রে সারফরাজ, আমার বাপ। সুফিয়ান চৌধুরীর কানে আবেগী হয়ে হাসতে হাসতে কেঁদে ফেলল সারফরাজ। এরপর চোখের জল আড়াল করে বলে উঠল। এত ভালোবাসলে আমি কিন্তু এখন খেতে ফেলবো শ্বশুর আব্বা। আপনি আমাকে কাঁদানোর পায়ে তারা করছেন, তাই না? পেরিয়ে গেছে 9টি মাস। এই 9 মাসে সকলের জীবনে শুধু আনন্দের ধারাই বয়ে গিয়েছে। দুপুরের পর রূপকথার লেবার পেইন উঠেছে। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে আনা হয়েছে। নিজের জরুরি কাজ ফেলে সারফরাজ ছুটে এসেছে হসপিটালে। সুফিয়ান চৌধুরী আর সারফরাজের চপল পদচারে ভারী হয়ে উঠল হাসপাতালের করিডোর।
সময় যেন আর কাটে না। রেখা মায়া চুপিসারে দোয়া পাঠ করছেন। সারফরাজ ভয়ে ঘেমে নিয়ে উঠল। রূপকথা ঠিক আছে তো? এই চিন্তায় তার প্রেশার বেড়ে গেল। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে কেঁদে উঠল নবজাতকের কণ্ঠ। সুফিয়ান হো হো করে হেসে উঠলেন। বসা থেকে দাঁড়িয়ে গেলেন মায়া রেখা। সময় গড়াতেই নীল তোয়ালেতে পেঁচিয়ে আনা হলো তুষার তুল্য সফেদ এক তুলার ন্যায় শিশু। নার্সকে পেয়েই বেকুল গলায় সারফরাজ শুধালো। রূপকথা ঠিক আছে? নার্স মিষ্টি হেসে বাচ্চা এগিয়ে বলল। কনগ্রাচুলেশনস মিস্টার সারফারাজ, আপনি ছেলে সন্তানের বাবা হয়েছেন। মা ঠিক আছে, নিন বেবিকে কোলে নিন, আমরা একটু পর বেবিকে এসে আবার নিয়ে যাব। সারফরাজ কোলে নিল বাচ্চাকে। এরপর ছুটল ভেতরে। রূপকথাকে আগে দেখতে চাই। ক্লান্ত শরীরে নেতিয়ে বেডে শুয়ে আছে রূপকথা। সারফরাজ রূপকথার পাশের চেয়ারটায় বসে রূপকথার কপালে চুমু আঁকলো। এরপর চোখের জল মুছে এক হাতে বাচ্চাকে জড়িয়ে অন্য হাতে রূপকথার হাত চেপে বলল। আমাদের সন্তান রূপকথা, ও তোমার আর আমার অংশ। রূপকথা প্রশস্ত হেসে সন্তানকে হাত বাড়িয়ে কাছে নিল। এরপর বুকে জড়িয়ে বলে উঠল। বাবার মতো সাহসী আর বুদ্ধিদীপ্ত হও। সারফরাজ রূপকথার হাতে চুমু আঁকলো। এরপর নিজের হাতের মুঠোয় ভরে বুকের কাছে চেপে ধরে রাখলো হাতখানা। রূপকথা শুধালো। কি নাম ঠিক করলে ছেলের জন্যে? বুক উঁচু করে সারফরাজ শ্বাস ফেলল। এরপর ভারী গলায় বলল। শাহরান শাহজাইন, আমার পুত্র, আমার চাঁদ, আমার অজস্র ভালোবাসার খনি, আমাকে আটকানোর একমাত্র শিকল, আমার জান। সারফরাজের ফরেস্ট প্যালেস যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বিশাল বিশাল রাজপ্রাসাদ তুল্য বাড়িটি দীর্ঘদিন শুনশান নীরব থাকার পর মানুষের হাসি আনন্দে পুনরায় মুখরিত হয়েছে। সিয়েরা ফরেস্ট এখন আর ভয়ানক গা ছমছমে অরণ্য নয়। সময়ের বিবর্তনে এখানে জনমানবের কোলাহল বেড়েছে। বড় বড় বিত্তশালীরা শহর ছেড়ে একটু নিরিবিলি আর প্রকৃতির মাঝে বিলীন হবার সদিচ্ছায় এখানে বসতি গড়েছেন। ঘরে বাইরে পা রাখলে এখন আর ভয়ানক বন্য পশুর ডাক শোনা যায় না। বিশাল অজগর সে যেন এখন দুঃস্বপ্ন। মাঝে মাঝে বুনো হরিণের দল ওক গাছের ছায়ায় এসে বিশ্রাম পাতে, কিন্তু মানুষের আনাগোনা দেখলেই দৌড়ে পালায়। চোখ জুড়ানো সেই দৃশ্য। আলপাইন এরিয়ার চারপাশে নানান রং ঢঙের প্রতিবেশী। বাড়ির বাইরে কদম ফেললে এখন আর নেকড়ের হাউলিং শোনা যায় না। এখন বাতাসে ভেসে বেড়ায় প্রতিবেশীর কুশলাদি। হেই নেবো, হোয়াটস আপ? রূপকথার জেদের তোপে পড়ে কেউ আর টিকতে পারেনি বাংলাদেশে। শাশুড়ি, বাবা মা, সন্তান সব নিয়ে হাজির হয়েছে সারফরাজের চেনা পরিচিত আবাসস্থলে। রূপকথা নিজের MBBS শেষ করে ইন্টার্নি করে মাস্টার অফ সার্জারির জন্য পড়াশোনা করছে। আর সারফরাজ নিজের বিজনেস সামলায়। ওসব খুন খারাপি ছেড়েছে কিনা কে জানে, তবে প্রায় সময়ই গভীর রাতের আধারে তাকে ঘরের বাইরে পা ফেলতে দেখা যায়। যখন ফিরে তখন ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা খেলা করে, সেই সাথে শীতল নির্লিপ্ত দৃষ্টি। যেন গত রাতে সে ঘরেই ছিল। কিচ্ছুটি হয়নি, কিন্তু টিভি খুললেই গা ছমছমে নিউজ। সুফিয়ান চৌধুরী অবসর নিয়েছেন আরও বছর 3 আগে। একমাত্র নাতিকে নিয়েই তার সকল জল্পনা কল্পনা খেলাধুলা। মায়া রেখা আগের থেকে একটু বয়স্ক হয়ে গিয়েছেন। অভিরূপের মা গত হয়েছে মাস 6 আগে। বোন অন্তুর বিয়ে হয়েছে ক্যালিফোর্নিয়ার সিটিজেনশিপ পাওয়া এক ভদ্র ফ্যামিলিতে। ন্যালি একজন মেডিকেল অফিসার হিসেবে ক্যালিফোর্নিয়ার একটা হসপিটালে নিয়োগপ্রাপ্ত রয়েছে। নিনাদ 7.5 বছরের বালক। সকলেরই পরিপূর্ণ সুখের সংসার। এখানে দুঃখের হাতছানি নেই। দুঃখ বলতে একটাই, তা হচ্ছে শত চেষ্টার পরেও রূপকথা দ্বিতীয়বার মা হতে পারছে না। এ নিয়ে অবশ্য সারফরাজের কোনো আফসোস নেই। সে তার ছেলের মধ্যেই সমস্ত সুখ খুঁজে পায়। কিন্তু রূপকথা একটা কন্যা সন্তানের প্রত্যাশায় রাত হলেই সারফরাজের বুক ভেজায় চোখের জলে। সারফরাজের বিশ্বস্ত দেহরক্ষী ইয়ংকে বছর 2 আগে গ্রহণ করেছে এরিকা। লুইসের মায়ের অনুরোধে তাকে এই কঠিন পথ অবলম্বন করতে হয়েছে। প্রথমে এরিকা ইয়ং এর থেকে দূরে দূরে থাকলেও ইয়ং এর ভালোবাসায় নিজেকে একটু একটু করে সামলাতে শুরু করেছে সে। ইয়ং এরিকার উপর কোনো জবরদস্তি চালায়নি, বরং সে অপেক্ষায় আছে একদিন এরিকা সব ভুলে তাকে ভালোবাসবে। ও হ্যাঁ, এত কিছুর ভিড়ে আপনাদের তো আসল মানুষের খবরই দেয়া হলো না। ঠিক ধরেছেন, শাহরান শাহজাইন, বয়স 6.5। শারীরিক গড়ন, চেহারা আর তীক্ষ্ণ বুদ্ধিতে সারফরাজকেও ছাড়িয়ে গেছে সে। কথায় কথায় সারফরাজের নাম ভাঙিয়ে মানুষকে হুমকি ধামকি দেয়া তার নিত্যদিনের কাজ। বেশি ভয়ে থাকে ইয়ং, কারণ ছোট মাফিয়ার অর্ডারই শেষ নেই।
মুখ থেকে অর্ডার বের করা মাত্র তার সামনে হাজির করার চাই। সারফরাজ বেশ কয়েকবার শাসিয়ে ধমকে ঠিক করার চেষ্টা করেছে ছেলেকে, কিন্তু তার নিজের রক্তই যে বইছে ছোট দেহটায়। নিজের রক্তকে নিজেই বাগে আনতে হিমশিম খেতে হয় তার। শাহরান সুফিয়ান চৌধুরীর চোখের মণি, নাতির 7 খুন মাফ তার কাছে। কেউ তার নাতিকে চোখ গরম করলে তার চোখ উপড়ে নেবার সুযোগ খুঁজে নেই ভদ্রলোক। নাতির কোনো দোষ তার চোখে পড়ে না। তার মতে পৃথিবীর সমস্ত দোষ শুধু সারফরাজের। অভিরূপের ছেলে নিনাদের সাথে শাহরানের গলায় গলায় ভাব। সারফরাজ আর অভিরূপ নিজেদের বন্ধুত্ব খুঁজে পায় এই দুজনের মধ্যে। নিনাদ সবসময় আগলে নেয় শাহরানকে। শাহরান যতটা দুষ্টু আর কুমতলবের অধিকারী, নিনাদ ততটাই শান্ত আর বিচক্ষণ। সারফরাজের বৃহৎ ড্রয়িং রুমে খেলা করছে নিনাদ, সুফিয়ান চৌধুরী আর শাহরান। রূপকথা রান্নার কাজে ব্যস্ত। মায়া আর রেখা নিজেদের ঘরে রেস্ট নিচ্ছে। সারফরাজ এঞ্জেলোকে কোলে নিয়ে বসে বসে ল্যাপটপে নিজের ব্যক্তিগত কাজ সারছে। এমন সময় বেজে উঠল কলিং বেল। শাহরান আওয়াজ পেতেই উঠে দাঁড়ালো। এরপর দৌড়ে গিয়ে খুলল দরজা। দরজা খুলতেই নীল চোখের অধিকারী ধবধবে ফর্সা পুতুলের ন্যায় এক মুখশ্রীতে তার নজর আটকালো। শাহরান অনিমেষ চেয়ে রইল সেই বাচ্চাটার প্রতি। তার কেমন আদর জাগলো। ইচ্ছে হলো গাল দুটো টিপে দিতে আর কোলে নিয়ে আদর করতে, কিন্তু অপরিচিত মানুষ বিধায় নিশ্চুপ দাঁড়িয়ে রইল। রূপকথা গলা উঁচিয়ে বেশ কয়েকবার ডাকলো। শাহ, কে এসেছে? উত্তর এলো না ছেলের। রান্না ফেলে দ্রুতপদে ড্রয়িং রুমে এলো রূপকথা। সেই সঙ্গে নিজের কাজ ফেলে নিচে নামলো সারফরাজ। উৎকণ্ঠা আর আগ্রহ নিয়ে সারফরাজ রূপকথা দুজনেই দরজার সামনে যেতেই বিস্ময়ে হতবাক রইল। দরজায় অধীর অপেক্ষায় দাঁড়ানো রুদ্র আর চুপকথা। চুপকথার কোলে পুতুলের ন্যায় দেখতে একটা বাচ্চা মেয়ে, বয়স বোধ হয় 1.5 কি 2। দেখতে হুবহু মায়ের মতো, কিন্তু চোখ জোড়া পেয়েছে বাবার। সারফরাজ উচ্ছ্বাস আর বিস্ময় দুই ধরে রাখতে না পেরে রুদ্রকে বুকে টেনে শক্ত করে জড়িয়ে ধরল। হোয়াট আ সারপ্রাইজ! এতগুলো বছর পরে মনে পড়লো আমাদের কথা। একটা ফোন পর্যন্ত করিস না কোনোদিন, আজ হঠাৎ? আয় আয়, ভেতরে আয়। মা তোর কথা ভেবে প্রায়ই কেঁদে বুক ভাসায়। রূপকথা রুদ্রের মেয়েকে কোলে তুলে চুপকথাকে হাসি মুখে ভেতরে আসতে ইশারা করল। মায়া ঘরের ভেতর থেকে হট্টগোলের শব্দ পেয়ে বেরিয়ে এলেন বাইরে। বয়সের ভারে চোখে একটু কম দেখেন আজকাল। চশমা ছাড়া দূরের জিনিস দেখতে কষ্ট হয়, কিন্তু গলাটা বেশ পরিচিত মায়ার। রুদ্রের কণ্ঠ সুভান চৌধুরীর মতো। মায়ার মনে হলো তার বাবা হেসে হেসে কথা বলছে। চোখের সামনে বাবার পুরনো স্মৃতি মনে পড়তেই চোখ ভিজে উঠল তার। চোখের জল আড়াল করে সিঁড়ি ধরে নিচে নামলেন তিনি। এরপর রুদ্রের সামনে দাঁড়িয়ে অভিমানী গলায় জিজ্ঞেস করলেন, এত বছর পর তোর আমাদের কথা মনে পড়লো বাবা? একটা ফোনও করিস না কোনো দিন। আমরা বুঝি এতই পর। সেই যে বিয়ের দিন, বিয়ের পরের দিন ওই বিদেশ পাড়ি জমালি আর এলি না। তোদের একটা খোঁজ নেবারও কোনো মাধ্যম আমাদের দিলি না কেন রে? কি দোষ করেছি আমরা? মায়ার অভিযোগে মাথা নিচু করে স্তব্ধ রইল রুদ্ররাজ। এরপর নিজেকে সামলে বলে উঠল, তোমাদের সুখে নজর দিতে চায় না ফুপি। আমার ছায়া যে বড্ড কালো কুচকুচে। সারফরাজের জীবনে আমি কি করে আমার অভিশপ্ত নজর ফেলতে পারি বলো? এই জন্য ইচ্ছে করে নিজেকে আড়াল করে রাখি। কিন্তু ফুপি, বিশ্বাস করো, আমি দূর থেকে তোমাদের খবর রাখি। যখন দেখি তোমরা সবাই মিলেমিশে ভালো আছো তখন খুব আনন্দ পাই জানো। কিন্তু হিংসেও হয়, বড্ড লোভ জাগে। আমিও যদি তোমাদের সঙ্গে এই অন্তহীন আনন্দের শরিক হতে পারতাম। কথাগুলো বলতে বলতে রুদ্রের গলা ভার হলো, চোখে জলও জমল, কিন্তু নিজের অনুভূতিকে প্রশ্রয় দিল না সে। পলক ঝাপটে চোখের জল আড়াল করে পুনরায় বলে উঠল, আমার মেয়েকে তোমাদের দেখাতে এনেছি ফুপি। তুমি তো জানতে চুপকথার কন্ডিশন। ওর শারীরিক অবস্থা ঠিক না থাকার কারণে কয়েক বছর আমরা সন্তান নেবার চিন্তা পর্যন্ত করতে পারিনি। সরফরাজের ছেলে হয়েছে শুনেই খুব খুশি হয়েছিলাম তখন। বিধাতা ওকে দুহাত ভরে দিয়েছে। বিধাতার দেয়া শাস্তি আমি হাসি মুখে মাথা পেতে নিচ্ছি ফুপি। তিনি আমাকেও দুহাত ভরে দিচ্ছেন, কিন্তু একটু দেরিতে। এতেই সন্তুষ্ট আমি, কারণ বিধাতা যে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন তা টের পাই আমি। অনেক অন্যায় করেছি, তাই না? একটু সাজাতে যদি সব পাপ দুনিয়াতেই মৌকুফ হয় তবে ক্ষতি কে? সারফরাজ রুদ্রের কাঁধে চাপড় মেরে বলে উঠল, এখন ওসব ধরে বসে আছিস? আমি তো কবেই ভুলে গেছি, তুইও ভুলে যা। রুদ্ররাজ মাথা নাড়ালো। সে ভুলবে না, চাইলেও এইসব সে ভুলতে পারবে না, এমনকি সে ভুলতে চায়ও না। রুদ্ররাজ ইতস্তত গলায় বলে উঠল,
এসব দ্রুত ভুলে গেলে আমি আবার সীমা লঙ্ঘন করতে পারি। তাই ক্ষতটাকে প্রতিদিন নিয়ম করে খুঁচিয়ে তাজা করি আমি, যাতে দ্বিতীয়বার একই ভুল করার দুঃসাহস না জাগে। শরীরে বেইমানের রক্ত কিনা, হ্যাঁ নিকৃষ্ট রক্ত ধুয়ে মুছে সাফ করা তো সম্ভব নয়, তাই না? আর কেউ কথা বাড়ালো না। এমন সময় শাহরান এসে রূপকথাকে বলে উঠল। ওকে একটু কোলে নিতে পারি মাম্মা? রূপকথা তাৎক্ষণিক মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ বাবা, অবশ্যই। আর ও তোমার কি হয় জানো? শাহরান চট করে বুদ্ধিদীপ্ত কণ্ঠে শুধালো। কি হয়, আত্মীয় হয়? রুদ্র প্রশস্ত হেসে শাহরানকে কোলে তুলে বলল। ও তোমার বোন হয় বাবা। বোন সম্বোধন শুনেই শাহরানের কেমন রাগ উঠল। তার চোখ লাল হলো, সেই সাথে নাকের ডগা। সারফরাজ খেয়াল করলো তার ছেলের চোখ টলমলে। অনেক রেগে গেলে আর মনোকষ্ট পেলে ছেলের এমন অবস্থা হয়। হঠাৎ এই মুহূর্তে কি এমন হলো সারফরাজ বুঝতে পারল না। আকস্মিক শাহরানের এমন মুখা অবয়ব দেখে ঘাবড়ে গেল রুদ্র। ঘটনা বেগতিক বুঝতে পেরে রুদ্রের থেকে ছেলেকে টেনে নিজের কোলে এনে আদর বুলিয়ে ফিসফিস করে শুধালো। পাপাকে বলো কি হয়েছে, হঠাৎ এত কষ্ট কেন? সারফরাজের গলা জড়িয়ে শাহরান ফিসফিস করে বলে উঠল। বোনকে কি বিয়ে করা যায় পাপ্পা? ছেলের এহেন অদ্ভুত কথা শুনে বিষম খেল সারফরাজ। কাঁচতে কাঁচতে তার দম আটকানোর অবস্থা হলো। সারফরাজের এমন অবস্থায় সকলেই অবাক হলো। সেই সাথে ব্যস্ত হলো রূপকথা। সারফরাজ নিজেকে সামলে চোখ গরম করলো সুফিয়ান চৌধুরীর পানে। জামাই শ্বশুরের জামাই শ্বশুরের চোখাচোখি চলল দীর্ঘ সময়। কেউ বুঝলো না চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কে কি বলছে, কিন্তু যাদের বোঝার তারা ঠিকই বুঝলো। চোখ ইশারার সাথে সাথে আঙ্গুল মুচড়ে দেখালো সুফিয়ান চৌধুরী। সারফরাজ দাঁত কিরমির করে বুঝালো। হতচ্ছাড়া, এখন কেমন লাগছে? নিজের কার্বন কপি দেখে খুবই ফাটছে, তাই না? ফাটুক, আমারও ফেটেছিল। মেয়ের জন্য মুখ বুজে সব সয়েছে। এবার সামলাও ঠেলা, শত্রুর মেয়েকে বানাও বউ। আমার কি, আমার নাতির আবদার যদি বিফলে যায় তবে তোর একদিন কি আমার একদিন। প্রতিশোধ নেবার জন্য আমার ছেলের মাথাটা এই বয়সেই খেলেন আব্বা? নয়তো কি? ঠিক আছে, পরে দেখছি আপনাকে। আজকাল সুফিয়ান চৌধুরীর কথার মূল বিষয়বস্তু হচ্ছে শাহরানের বউ। পক্ষীরাজের ঘোড়া দিয়ে স্নো হোয়াইটের মতো টুকটুকে বউ আনবে তারা নানা নাতি মিলে। এরপর সেই বউকে আদর করে বুকে জড়িয়ে ঘুম পাড়াবে শাহরান। এতেই ক্ষান্ত হয়নি এই নানা নামক ইতর লোক। শাহরানের বাপ কিভাবে তাকে নাকানি চুবানি খাইয়ে তার একমাত্র মেয়েকে হাসিল করেছে, সেসব গপ্প রসিয়ে রসিয়ে বলে নাতিকে করেছে ইসরে পাকা। গল্পকে সত্যি ভেবে ছেলে এক্ষুনি বিয়ের স্বপ্ন দেখছে। এই কথা সারফরাজ প্রকাশ করবে কি করে? তাও আবার এমন মানুষের মেয়েকে নিয়ে ছেলে স্বপ্ন দেখতে আরম্ভ করেছে, যে তার নিজের বউকে নিয়ে একসময় টানাটানি করেছে। এদিকে কথায় কথায় নানান কথা হলো। সুযোগ পেতেই শাহরান শুধু রুদ্রের মেয়ের গাল টিপছে আর চুমু খাচ্ছে, যেন বাচ্চাটি তার শখের খেলনা। শাহরান সকলের কথার মধ্যে গলা বাড়িয়ে শুধালো। তোমার মেয়ের নাম কি গো, গুড আঙ্কেল? নিজের নামের এমন সম্বোধনে অল্প হাসল রুদ্ররাজ। এরপর বলল। নামটা নিজ মুখে কয়েকবার আওড়ালো শাহরান। এরপর সকলের অলক্ষ্যে রোদকে কোলে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। প্যালেসের বিশাল উঠানে দাঁড়িয়ে আঙ্গুল উঁচিয়ে শাহরান বলে উঠল। এই সব কিছু আমার, বুঝলে? আমি এখানে রাজপুত্র, এইভাবেই সব দেখিয়ে রাখি তোমায়। আমি কত সুন্দর দেখেছো, টাকা পয়সাও কোনো অভাব নেই। বলে আবার অন্য কাউকে বিয়ে করো না, জানো? আমাকে বিয়ে করলে অ্যাঞ্জেলোকে তোমাকে দিয়ে দেবো, কেমন? অ্যাঞ্জেলো দেখতে অনেক সুন্দর, ও লাফিয়ে লাফিয়ে তোমাকে খেলা দেখাবে। ছোট মেয়েটা কি বুঝলো কে জানে, গোলাপি ঠোঁট প্রসারিত করে সে হাসতে লাগলো। সেই হাসি দেখে শাহরান শুধালো। খুশি হয়েছো? পছন্দ হয়েছে আমাকে? তাইলে মাম্মার মতো আই লাভ ইউ বলো। জানো, রাতের বেলায় মাম্মা না আমার পাপ্পাকে লাভ ইউ বলে চুমু খায়। এমন সময় নিনাদ সেখানে উপস্থিত হয়ে পেছন থেকে বলে উঠল। কি সব পচা পচা কথা বলছিস? এই বাচ্চা তোর এসব আবুল তাবুল কথা বুঝছে নাকি? তোর বাবা জানলে তোর পিঠের চামড়া তুলবে। শাহরান সেসব পাতা না দিয়ে নিনাদকে শুধালো। তুই কখনো ভালোবেসেছিস? শাহরানের প্রশ্নে নিনাদের চোখে ভেসে উঠল তার ক্লাসে পড়া ইরিন নামক মেয়েটার হাস্যোজ্জ্বল ছবি। মেয়েটার হাসি সুন্দর, হাসলে ডান গালে টোল পড়ে। মেয়েটার চোখ জোড়া মায়াবী, তাকিয়ে শুধু দেখতেই ইচ্ছে করে। নিনাদের কাছে তার মাকে যতখানি ভালো লাগে,
ওই মেয়েটাকেও ততখানি ভালো লাগে। তার মনে হয় মেয়েটা তার বহু জন্মের চেনা। নীনা তার বাবা মাকে একবার জিজ্ঞেস করেছিল ভালোবাসার মানে কি। অমিরূপ ছেলেকে কোলে তুলে বুঝিয়ে উত্তর দিয়েছিল। ভালোবাসা মানে হলো কাউকে খুব খুব ভালো লাগা, তার সাথে বারবার কথা বলতে মনে চাওয়া, তাকে এক পলক না দেখলে মনে ভার হওয়া, তার হাজার বকবকানিতে বিরক্ত না হওয়া, এমনকি সারাক্ষণ সেসব বকবকানি শুনতে ইচ্ছা করা, ঘুমাতে যাওয়ার আগে সেই মানুষটির কথা ভাবা, এমনকি ঘুমের ঘরেও এবং জাগরণে মানুষটি খেলো কিনা, ঘুমালো কিনা, শরীরের যত্ন নিল কিনা, এইসব নিয়ে সারাক্ষণ ভাবা এবং তাকে ছাড়া সব কিছুই পাঞ্ছে লাগা। অমিরূপ আরো অনেক কঠিন কঠিন কথা বলেছে, কিন্তু নিনাদ সেসব বুঝে না। নিনাদ যতটুকু বুঝেছে তাতে ভালোবাসা মানে হলো কাউকে ছাড়া সবকিছু খালি খালি ফাঁকা ফাঁকা লাগা, যেমনটা মা বাড়িতে না থাকলে অনুভূত হয়। নিনাদ ভাবনার সাগরে ডুবে থাকতেই সাহারান প্রস্থান নিল। বাপের পুরো সম্পত্তি মেয়েটাকে দেখানো চায়, কারণ সুফিয়ান চৌধুরী বলেছে যার টাকা আছে মেয়েরা তাকেই বিয়ে করতে চায়। দুপুরে খাবার টেবিলে খেতে খেতে রৌদ্র সকলের উদ্দেশ্যে জানালো তারা আজই চলে যাবে। ইতস্ততা আর লজ্জা ভাব নিয়ে রূপকথা সামান্য অনুরোধ করলো। সারফরাজ আর মায়া শক্ত করে ধরল রুদ্ররাজকে, কিন্তু রুদ্র শুনল না। সারফরাজ বুঝল রুদ্রকে মানানো এতটাই সহজ নয়, তাই সে আর কথা বাড়ালো না, শুধু অল্প করে হাসলো। যোগাযোগটা রাখিস। রুদ্র জবাব দিল না, ঝটপট খাবার খেতে লাগলো। রুদ্র রাজদের বিদায় বেলায় সাহারান ফুপিয়ে কেঁদে ফেলল। রুদ্রের খারাপ লাগলো এটা দেখে। ছেলেটার মায়াবী মুখ আর চোখ দেখে তার থেকে যেতে ইচ্ছে করলো, কিন্তু রূপকথার সামনে তার লজ্জায় নজ্জানো হয়ে আসতে চায় শরীর। মায়ার সামনে যতক্ষণ থাকে ততক্ষণ অপরাধ বোধ ঘুণ পোকার ন্যায় ঘুরে ঘুরে খাই থাকে। সারফরাজের প্রতি করা অন্যায় তার হৃদয়ে চাবুক আঘাত করে। সবকিছুর মার্জনায় তার উন্মাদের ন্যায় চিৎকার করতে ইচ্ছে করে। আজও তার ব্যতিক্রম হলো না। বুকে পাথর বেঁধে মেয়েকে কোলে নিয়ে দ্বিতীয়বার পেছনে না ফিরে চলল রুদ্ররাজ। সাহারান রোদের পা টেনে ধরল। ছোট ছেলেটা চিৎকার করে কাঁদতে চাইল। তার বুকে অদ্ভুত যন্ত্রণা হচ্ছে, কিন্তু সেই যন্ত্রণার নাম জানে না সাহারান। ধীরে ধীরে বর্ধিত দূরত্বে রোদের জুতা খুলে হাতে এলো সাহারানের। সেই জুতার পানে ফ্যালফেল করে তাকিয়ে রইল সাহারান, যেন তার সব হারিয়ে গেল। কঠিন রুদ্র তবুও ফিরল না। চুপ কথা ব্যথিত চোখে একবার পিছনে ফিরল। ছোট রোদ কেমন করুণ গলায় কেঁদে উঠল। নিমিষেই রুদ্রের গাড়ি সারফরাজের বাড়ির আঙিনা ছাড়ালো। সাহারান শব্দ করে কেঁদে সারফরাজের কোমর জড়িয়ে ধরল। রূপকথা কপাল কুঁচকে ঘটনা বোঝার চেষ্টা করল। মায়া রেখা নাতির হঠাৎ কান্নার হেতু খুঁজে পেল না। যা বোঝার বুঝল সারফরাজ। শুধু তপ্ত শ্বাস ফেলে ছেলেকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে সকলের অলক্ষ্যে বলে উঠল, বড় হও, ওকেই এনে দেবো, প্রমিস। সমাপ্ত।